নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করেছি নারায়ণ সান্যালের লেখা তাজের স্বপ্ন উপন্যাস। আপনারা শুনেছেন প্রথম পর্ব, আজকে শুনবেন দ্বিতীয় পর্ব। তবে পর্ব শুরুর আগে আপনাদের ছোট্ট একটা রিক্যাপ দিয়ে নিই। আগের পর্বে আপনারা শুনেছিলেন প্রিয়দর্শী তার জীবনের 7-8 বছর রাঁচিতে করুণাময়ী মানসিক আশ্রমে থেকেছে। এখন সে সম্পূর্ণ সুস্থ। সে এখন যাচ্ছে রাঁচি থেকে দিল্লিতে। ডক্টর ত্রিবেদী এবং ডক্টর সদারঙ্গনী ওকে ছাড়তে এসেছে ট্রেন স্টেশনে। প্রিয়দর্শী এক নতুন জীবন শুরু করতে চলেছে তার পুরনো জীবনকে পিছনে ফেলে। তার যে রোগ হয়েছিল তার নাম প্যারামনেশিয়া। ট্রেনে উঠে বসে সে মনে করতে থাকে করুণাময়ী আশ্রমে তার এত বছরের কাটানো মুহূর্তগুলো, তার সাথে আরও যারা থাকতেন তাদের পূর্ব ইতিহাস। কিন্তু নিজের পূর্ব ইতিহাস সে কিছুতেই মনে করতে পারত না। শুধু একজনকেই ওর মনে আছে, আর তিনি হলেন ওর মা। আজকে শুনবেন এরপর থেকে। একটা বিশেষ রাত্রির কথা ওর আবছা মনে পড়ে। ভয়ঙ্কর একটা রাত্রি, কতগুলো টুকরো ছেঁড়া ছবি, মাঝে মাঝে ফাঁক। কিন্তু সেই ঘটনা কি সত্যই ওর জীবনে ঘটেছিল, নাকি সেগুলোও ওর কল্পনাপ্রবণ মনের বিকার, কোনো ভুলে যাওয়া গল্প উপন্যাসের খণ্ডচিত্র? হতে পারে, আবার নাও হতে পারে। ও মনে করে এটা ওরই জীবনের ঘটনা, যদিও সেটা সম্পূর্ণ অসম্ভব বর্তমান শতাব্দীতে। কতই বা ওর বয়স তখন? 15-16। বাইরে প্রচণ্ড কোলাহল, ঝড় নাকি যুদ্ধ হচ্ছে বাইরে? ওগুলো কি কামানের গর্জন? বদ্ধ ঘরের মধ্যে আটকে পড়েছে ওরা। ও ছাড়া আর যারা আছে তারা সবাই স্ত্রী লোক, ওরই অতি নিকট আত্মীয় সব, বোন, বৌদি, মাসি, আর তাদের মাঝখানে ওর মা। অপূর্ব সুন্দরী ছিলেন ওর মা। মায়েরই রূপ পেয়েছে প্রিয়দর্শী। ছবিটা ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। আগুনের মতো গায়ের রং ছিল মায়ের। মাথার চুলগুলো ছিল ঘন কৃষ্ণ মেঘের মতো। কপালে টকটকে লাল সিঁদুরের ফোঁটা। মায়ের পরনে চওড়া লাল পাড় গরদের শাড়ি। সর্বাঙ্গে ঝলমল করছে জড়োয়া গহনা। হাতে বালা, রতনচূড়, বাজু বন্ধ, গলায় শতনরীর চন্দ্রহার, মাথায় মুকুট, চুনি, পান্না, পোখরাজ, হীরের ওপর আগুনের লেলিহান শিখার প্রতিফলন। আগুন জ্বলছে ঘরের ঠিক মাঝখানে, বিরাট এক অগ্নিকুণ্ড। মেয়েদের উদ্দেশ্য করে ওর মা চিৎকার করে কী যেন বললেন। প্রিয়দর্শী সব কথা শুনতে পায় না। বাইরে কামান দাগছে কারা, তবু বুঝতে পারে ওর মা অন্যান্য সব মেয়েদের বলছেন যবন সৈন্য তাদের দেহর স্পর্শ করার আগেই সকলকে আগুনে ঝাঁপিয়ে পড়তে হবে। জহর ব্রত। চিৎকার করে বারণ করতে গেল প্রিয়দর্শী। বলতে চাইল তার প্রাণ থাকতে কেউ পারবে না ওদের গাত্র স্পর্শ করতে, কিন্তু চিৎকার করা হলো না। বিরাট আকার একটা কালো হাবশি এসে চেপে ধরল ওর মুখ। দম বন্ধ হয়ে যাচ্ছে কিশোরটির। হঠাৎ সশব্দে ভেঙে পড়ল রুদ্ধ দ্বার। ওদিককার প্রচণ্ড চাপ বুঝি আর সহ্য করতে পারল না। বন্যা স্রোতের মতো শত্রু সৈন্য প্রবেশ করছে দুর্গে, আর ওর চোখের সামনেই ওর মা ঈশ্বরের নাম নিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন জ্বলন্ত অগ্নিকুণ্ডে। প্রিয়দর্শী চিৎকার করে উঠল, মা, মা! সংজ্ঞা হারালো। बाबूजी, अब बैठे हुए ख्वाब देखते हैं क्या? সহযাত্রীর ভর্ৎসনায় সম্বিত ফিরে পায় প্রিয়দর্শী। পাগল নাকি সে? রেলের কামরায় বসে আছে যে, আর যাবে দিল্লি প্রেমচাঁদ সিংজির স্টলে ছবি আঁকতে। গয়া স্টেশনে ট্রেন বদল করে যে এক্সপ্রেস গাড়িটা ধরার কথা, তার আগেই একখানা গাড়ি পাওয়া গেল। উত্তর ভারতে কি একটা মেলা হচ্ছে, সে বাবদে স্পেশাল ট্রেন দিয়েছে রেল কর্তৃপক্ষ। তেমন একটা ভিড় হয়নি। দ্বিতীয় শ্রেণী তো রীতিমতো ফাঁকা। মাঝখানের বেঞ্চিতে একটা বিহারি পরিবার,
ওপাশের বেঞ্চি দখল করে চলেছেন একজন বৃদ্ধ এবং একটি অল্প বয়সী মেয়ে। ভদ্রলোকের ধুতি পাঞ্জাবি শুধু নয়, তার পাশে পড়ে থাকা বাংলা সংবাদপত্রটাই তার বাঙালিত্বের বিঘোষিত বিজ্ঞপ্তি। প্রিয়দর্শী বসল ওদের বেঞ্চের শেষ প্রান্তে। মালপত্র গুছিয়ে নিতে নিতে ট্রেনটা ছাড়ে। হুইলারের স্টল থেকে ছবিবহুল একটা পত্রিকা কিনেছিল, সেখানেই নাড়াচাড়া করল কিছুক্ষণ, কিন্তু মন বসল না। একই বেঞ্চের অপর দুজন সহযাত্রীর দিকে নজর যাচ্ছে বারে বারে। ভদ্রলোক বৃদ্ধ, মাথায় চকচকে টাক, ধুতি পাঞ্জাবির উপর র্যাপার জড়িয়েছেন। বসেছেন তিনি দুজনের মাঝখানে। বেঞ্চের ও প্রান্তে বসেছে মেয়েটি। ওরই মেয়ে হবে বোধ হয়, বৌমা নন, কারণ বিবাহিতা নন মহিলা। উঠবার সময় এক ঝলক নজর পড়েছিল মেয়েটির দিকে। আশ্চর্য সুন্দর মেয়েটি, আরও আশ্চর্য ওর চোখ দুটি। সেই এক ঝলকের দৃষ্টিতেই দেখে নিয়েছিল মেয়েটির সীমান্ত সাদা। একবার মাত্র চোখাচোখি হয়েছিল, তারপর থেকে সে এদিকে পিছন ফিরে বসে আছে, জানলায় মাথা রেখে। খোলা জানলার অশান্ত বাতাসে চুলের কয়েকটি গুচ্ছ হাওয়ায় দুলছে উদ্যত ফনা নাগিনীর মতো। মিশকালো রঙের একটা সিল্কের শাড়ি ওর পরনে, মাঝে মাঝে রূপালি জড়ির চুমকি। পিঠের দিকে বোতাম লাগানো মানানসই কালো রঙেরই একটা খাটু জ্যাকেট। গায়ে গরম জামা নেই। নিবিবন্ধের কাছে খানিকটা গজদন্ত শুভ্র উন্মুক্ত অংশ। বোধ করি নিজের গৌর গাত্রবর্ণ সম্বন্ধে মেয়েটি যথেষ্ট সচেতন। ও জানে কালো রঙের ব্যাকগ্রাউন্ডে ওকে আরও বেশি করে মানায়। মুখখানা ভালো করে দেখা হয়নি, কিন্তু গড়নটি চমৎকার। যে কোনো আর্টিস্ট ওকে মডেল করতে পারলে ধন্য হয়ে যাবে, প্রিয়র মনে হলো। ভদ্রলোকের সঙ্গে বার কতক চোখাচোখি হলো, কিন্তু বোধ করি ওর বিজাতীয় পোশাকের জন্য আলাপচারিতে বাধা পাচ্ছিলেন উনি। গয়া স্টেশনেই প্রিয়দর্শী মধ্যাহ্ন আহার সেরে নিয়েছিল। একটু ঘুম ঘুম পাচ্ছে। ওপাশের বাঙ্কটা খালি আছে। জুতো জোড়া খুলে প্রিয় বাঙ্কে উঠে পড়ে। সুটকেস থেকে র্যাপার বার করে আপাদমস্তক মুড়ি দেয়, কিন্তু ঘুম এলো না। নিঃসারে অনেকক্ষণ পড়ে থাকার পর ওর ইচ্ছে হলো জানতে মেয়েটা কি এখনো ওই একই ভঙ্গিমায় বসে আছে, জানলার বাইরে দৃষ্টি মেলে। কৌতূহলটা জাগতেই চাদরটা একটু ফাঁক করে সে তাকায় মেয়েটার দিকে, এবং তখনই অনুভব করে মেয়েটিও তার দিকে তাকিয়ে বোধ করি দেখছে ও ঘুমিয়েছে কিনা। তাড়াতাড়ি আবার আপাদমস্তক মুড়ি দিল প্রিয়দর্শী। কেমন যেন অপ্রস্তুত হয়ে যায়। চোখাচোখির জন্য ততটা নয়, যতটা তার ওই চুরি করে তাকানোটা ধরা পড়ে যাওয়ায়। কিছুক্ষণ পর দেখা গেল মেয়েটির অভিভাবক নেশা করেন, কিন্তু নেশার সরঞ্জামে ঠিক থাকে না। দেশলাইয়ের জন্য এই পকেট সে পকেট হাতড়ে শেষ বেশ উন্মুখ সিগারেটের প্যাকেটটা আবার পকেটে চালান দেবার উদ্যোগ করতেই চট করে উঠে বসে প্রিয়দর্শী। বাঙ্ক থেকে নিচু হয়ে বাড়িয়ে ধরে টেক্কা মার্কা চতুষ্কোণটি, বলে, আসুন। সে নিজে আর্টিস্ট, আপন ভোলা মানুষ। নেশার সময় বিব্রত হওয়া যে কত বড় বিড়ম্বনা তার তিক্ত অভিজ্ঞতা ওর অজানা নয়। আর তাছাড়া তারও কেমন যেন নেশা ধরে আসছিল। ধন্যবাদের ধার দিয়েও গেলেন না ভদ্রলোক। প্রত্যুত্তরে বললেন, সে কি, আপনি বাঙালি? প্রিয় হেসে বললে, আপনি কি ভেবেছিলেন, মদ্র? একটু অপ্রতিভ না হয়ে বৃদ্ধ বলেন, আগে না, আমি ভেবেছিলাম আপনি কাশ্মীরি ব্রাহ্মণ। এই কথার পর বাধ্য হয়ে মেয়েটি ঘুরে বসে। বৃদ্ধ আবার প্রশ্ন করে, কত দূর যাবেন আপনি? নয়াদিল্লি। ও, ওখানেই চাকরি করেন বুঝি? না না, চাকরি নয়, আমি একটা কাজে যাচ্ছি। তারপর যেমন হয়ে থাকে, আবহাওয়া থেকে রাজনীতি, সিনেমা থেকে ইতিহাস এবং শেষ পর্যন্ত বাংলাদেশে খাদ্যদ্রব্যের দুষ্প্রাপ্যতা থেকে সব বেটাই ঘুষখোর। প্রিয়দর্শী খবরের কাগজ পড়ে নিয়মিত। পাণ্ডেজির কল্যাণে দুনিয়ার মোটামুটি খবর তার জানা আছে, শুধু নিজের কথাটা বাদে। ফলে আলাপচারিতে প্রিয়দর্শী সক্রিয় অংশ নিতে পারে।
তৃতীয় পক্ষ কিন্তু শুধু জানলায় ডুবে থাকলেন। এইসব কচকচির চেয়ে বোধ করি নাড়ামুড়ো ভরা কাটা ফসল বিস্তৃত ধানের ক্ষেতেই তিনি বেশি আনন্দ পাচ্ছিলেন। খানিক পরে বৃদ্ধ বললেন, কি শুয়ে আছেন বাঙ্কের উপর দিনের বেলায়? নেমে আসুন। দাবা খেলতে জানেন? হ্যাঁ, অল্প স্বল্প। এই তাতেই হবে, নেমে আসুন তাহলে, সময়টা তো কাটবে। সুটকেস খুলে দাবা বুড়ি বার করে ফেললেন তৎক্ষণাৎ। ভেঙ্কটেশ্বরমের পাল্লায় পড়ে মোটামুটি দাবা খেলাটাও শিখতে হয়েছিল তাকে। কাজে লেগে গেল সেই বিদ্যা। দুজনে তন্ময় হয়ে যায় খেলার মধ্যে। মাইলের পর মাইল, স্টেশনের পর স্টেশন পার হয়ে গেল। সূর্য পশ্চিমে ঢলে পড়ে, বাতি জ্বলে ওঠে গাড়িতে। দুজনের কারোর খেয়াল নেই। গজ, ঘোড়া, নৌকার রণাঙ্গনে সন্তর্পণে শত্রুবুহের মধ্যে অগ্রসর হচ্ছেন ওরা দুজনেই। তৃতীয় পক্ষ সারাদিন কী করল তার কারো খেয়াল নেই। হঠাৎ দৈববাণীর মতো কানে গেল, আসুন। দুটি ডিশে কিছু নিমকি, পাকা কলা আর কাঁচা গোল্লা। ব্যস্ত হয়ে বৃদ্ধ বলেন, না না, আমাকে আবার কেন মা? রাত্রে ওসব খেলে আমার হজম হবে না। আমার কি আর সেই বয়স আছে? প্রিয়দর্শীও প্রথা মাফিক প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মেয়েটি বলে, আপনারও কি কাকাবাবুর মতো বয়স হয়ে গেছে নাকি? কি মিষ্টি কণ্ঠস্বর! প্রিয়দর্শীর মুখের দিকে তাকায়নি। দৃষ্টি তার খাবারের পাত্রে নিবদ্ধ, কিন্তু চাপা হাসিতে টোল পড়েছে গালে। প্রিয় সামলে নিয়ে বলে, বয়স গিয়েছে কিনা হিসেব রাখিনি, তবে দুর্ভাগার বরাতে এমন তৈরি স্বর্গ বড় একটা মেলে না। তাই বিশ্বাস করতে ভরসা হচ্ছিল না যে সাজানো থালাটা আমারই উদ্দেশ্যে নিবেদিত। ভাগ্যলক্ষ্মীর এমন দানের অমর্যাদা আমি করব না, কিন্তু ভাবছি শেষে আপনার ভাগ্যটাই না। হেঁসেলের খবর মেয়েরা বাইরের লোককে জানায় না বলে মেয়েটি নিজের সরিয়ে রাখা ভাগ থেকে নির্বিবাদে এক টুকরো মুখে পড়ে। প্রিয় নিজের কৃতিত্বে নিজেই চমকে গেছে। অপরিচিতা এই বয়সের মেয়ের সঙ্গে এইভাবে আলাপের সৌভাগ্য তার ইতিপূর্বে হয়নি। করুণাময়ী স্যাংচুয়ারিতে নার্স অলকাদি ছাড়া আর কোনো মেয়ে ছিল না। রামদাসের বউ অথবা জমাদারনীদের কথা বাদ দিলে ত্রিবেদী সাহেব এবং অন্যান্য কর্মচারীরা বাইরে থেকে আসতেন। ওদের পরিবারভুক্ত কেউ কেউ কখনো কখনো হাসপাতালে এসেছেন অবশ্য। ভিজিটার্সদের সঙ্গেও মহিলা দর্শনার্থী আসতেন, কিন্তু ওদের সঙ্গে তাদের বিশেষ দেখাশোনা হতো না। রোগমুক্তির একেবারে শেষ পর্যায়ে অবশ্য ডাক্তার সাহেব ওকে নিয়ে যেতেন রাঁচির দু একটা পরিচিত পরিবারে। অজানা পরিবেশে প্রিয়দর্শী কেমন ব্যবহার করে তাই পরখ করতেই বোধ হয়। অভিজ্ঞতা ওর সামান্যই, তবু এই অপরিচিতা মেয়েটির সঙ্গে প্রথম আলাপে তার তো কোনো আড়ষ্টতা এলো না। প্রায় উপন্যাসের ভাষাতেই সে বেশ গুছিয়ে বলতে পেরেছে মনের কথা। প্রিয়দর্শী খুশি হয়ে ওঠে নিজের উপরেই। নিজের পিঠে হাত যায় না, না হলে সে বোধহয় টম ডেভিডের মতো নিজের পিঠ চাপড়ে নিজেকে উৎসাহ দিত, বাকা প্রিয়, ড্রাইভ অ্যালং। অনতিবিলম্বে প্রিয়দর্শী তার প্লেটটা শেষ করে ফেলে। কাকাবাবুর উদর সামান্য একটু কাঁচা গোল্লা ছাড়া আর কিছুকেই ছাড়পত্র দিল না। আহার আর নিদ্রা, বুঝেছেন, বার্ধক্যের আরম্ভেই এই দুটো গড়বড় শুরু করেছে। আহার তবু কিছুটা করি, কিন্তু নিদ্রাটা একেবারেই হয় না। তাই তো আপনাকে ঘুমন্ত দেখে ডাকতে মায়া হচ্ছিল। অথচ আপনার সিগারেট কেসটা দেখেই বুঝেছি আগুনের আয়োজনও আছে আপনার কাছে। যে আপাদমস্তক মুড়ি দিয়ে অঘরে ঘুমোচ্ছিলেন আপনি। প্রিয়দর্শীর দৃষ্টি আপনা থেকে কাকাবাবুর ভাইজিটির দিকে ফিরল। ঠোঁটে নয়, কৌতুকে মেয়েটির দুটি চোখে হাসি উপচিয়ে পড়ছে। ক্রমে ঘনিয়ে এলো রাত। ইতিমধ্যে প্রিয় জেনে নিয়েছে যে ওরাও দিল্লি যাচ্ছেন। গাড়িতে ভাগ্যক্রমে তিনজনেরই শোবার মতো স্থান জুটল। বিছানা খুলে পেতে দিতে সাহায্য করল সে। মেয়েটিও হাত লাগালো তাতে, কিন্তু কথাবার্তা কিছু হলো না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে লাভ নেই, এক আকাশ তারা ছাড়া আর কিছুই দেখা যায় না। কাকাবাবু অনেকক্ষণ শুয়ে পড়েছেন।
মেয়েটি তখনও জানলায় মাথা রেখে বসে আছে, অন্ধকারের দিকে চোখ মেলে। কি এমন দেখছে সে বাইরে? প্রিয়ও লম্বা হয়ে শুয়ে পড়ে। ওর ঘুম আসছিল না, ভাবছিল সহযাত্রীদের কথাই। ভদ্রলোকের নাম বনবিহারী মুখোপাধ্যায়, রেলে কাজ করেন, বর্তমানে দিল্লিতে পোস্টেড, ডিএস অফিসে। পরিবারস্থ সকলেই সেখানে। ভাইঝিটির নাম জানা হয়নি, আন্দাজ করেছে তাকে নিয়ে যাবার জন্যই উনি এসেছিলেন রেলের পাশে। কলকাতার কোনো কলেজে পড়ে বোধহয় ভাইঝিটি। হয়তো কলেজের ছুটি হয়ে গেল। না না, নভেম্বর মাসে কলেজের লম্বা ছুটি হবে কেন? তবে হয়তো কলেজে পড়ে না, হয়তো। কিন্তু এই হয়তোর কি আর শেষ আছে? কাকাবাবু এত অনর্গল বকবক করে গেলেন সারাদিন ধরে, অথচ ভাইঝিটি রয়ে গেল যে তিমিরেই সেই তিমিরেই। প্রিয়দর্শী মনে মনে ভাবে, কাল সকালে বনবিহারী বাবুর দিল্লির ঠিকানাটা জেনে নিতে হবে। সুবিধা মতো একদিন দেখা করবে গিয়ে। প্রবাসী এভাবেই তো বাঙালিদের মেলামেশা হয়। আর কিছু নয়, মেয়েটির একটু গভীরতর পরিচয় জানার জন্য দুরন্ত কৌতূহল হচ্ছিল ওর। আচ্ছা, কি নাম ওকে মানায়? হঠাৎ মুখের চাদরটা সরিয়ে কাকাবাবু বললেন, না, আজও মনে হচ্ছে ঘুম হবে না। আসুন একটু গল্পই করা যাক। প্রিয়দর্শী উঠে বসে। আবার খানিকক্ষণ এলোমেলো আলোচনার পর বনবিহারী বাবু বলেন, তা আপনি দিল্লিতে কতদিন থাকবেন? ঠিক নেই, মাসখানেক হবে বোধ হয়। একদিন আসুন না আমাদের কোয়ার্টার্সে। হ্যাঁ, সে তো ভালোই। ঠিকানাটা কাল লিখে নেব। ভাইঝিটি জানলায় মাথা দিয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে কিনা কে জানে। আচ্ছা প্রিয়বাবু, আপনি কি করেন? আমি বিশেষ কিছু করি না, মাঝে মাঝে ছবি টবি আঁকি। না মানে আমি বলছিলাম। ও, আমার অন্য সংস্থানের ব্যবস্থার কথা বলছেন? একটা লোকের যা প্রয়োজন তা ও ছবি এঁকেই চলে যায়। এই দেখুন না, দিল্লি এক্সিবিশনে একজন জুয়েলার ভদ্রলোকের আহ্বানে যাচ্ছি। তার স্টলে কয়েকটা ফ্রেস্কো এঁকে দেব বলে। তার মজুরিতেই আগামী কয়েকটা মাস স্বচ্ছন্দে কেটে যাবে। ও, তা আপনার বাবা মা, স্ত্রী, পুত্র? বাবা মা আমার রোজগারের আশায় অপেক্ষা করতে ভরসা পাননি, বাল্যেই আমার জীবন থেকে বিদায় নিয়েছেন। আর স্ত্রী পুত্র, তারাও বোধ করি সাহস করে আমার জীবনে এসে হাজির হননি ওই একই আশঙ্কায়। আবার কিছুটা চুপচাপ। কাকাবাবুই আবার নীরবতা ভঙ্গ করে বললেন, কিন্তু আমি শুনেছি আর্টিস্টস আর জাস্ট সাপোজ টু এন্টারটেইন অ্যান্ড ডাই। ওই সঙ্গে আরও কিছু করেন না কেন আপনি? করি তো, এই মাঝে মাঝে কবিতা, গল্প এইসব লিখি। গানও গাই, তবে শুধু বাথরুমে। কাকাবাবু প্রিয়দর্শীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, বলেন, আচ্ছা প্রিয়বাবু, আপনার লেখা একটা গল্পই বলুন শুনি। সে কি, তার চেয়ে একবার ঘুমোবার চেষ্টা করুন না। না না, ঘুম আসছে না, আপনি এবার শুরু করুন। বিনা প্রতিবাদে আবার একটা সিগারেট ধরিয়ে প্রিয়দর্শী শুরু করে তার গল্প। এই গল্পটা যখন রচনা করেছিলাম, আমার বয়স তখন 16-17। অনভিজ্ঞ কাঁচা হাতের লেখা বলে এই কাহিনীটা যেন আমার লজ্জার বোঝাই হয়েছিল এতদিন, তাই কখনো কোথাও প্রকাশ করিনি। আজ অনেক দিন পরে গল্পটার অনেকখানি ভুলে গেছি, তবু যা মনে আছে বলবো। মনে করুন, নায়কের নাম কুন্তল। পাড়াগাঁই তার বাল্যকাল কেটেছে। সে ছিল ভাবুক প্রকৃতির। তার বন্ধু বান্ধবীরা যখন মাঠে মাঠে ডাংগুলি খেলে, মাছ ধরে অথবা আম চুরি করে কাটিয়েছে, সে তখন নির্জন বাগানে বসে লক্ষ্য করেছে কাঠবিড়ালির গৃহস্থালির সঞ্চয়। দেখেছে দূরের জলাটায় কেমন করে পানকৌড়ি ডুবে ডুবে গুগলি খায়। তার মনটা ছিল ভারী নরম। বাড়ির পোষা বিড়ালটা মরে যেতে সে 3 দিন খায়নি, লুকিয়ে লুকিয়ে কেঁদে বেরিয়েছে। একবার শহরে সার্কাস দেখতে গিয়ে সে উঠে চলে আসে। মাগো, অমনি করে জানোয়ারগুলোকে চাবুক দিয়ে মারবে
আর তাই কি বসে বসে দেখা যায়? বন্ধু মহলে ওর এই দুর্বলতার কথাটা গোপন থাকে না। সার্কাস দেখতে যে ছেলের ভালো লাগে না, সে নিজেই তো সার্কাসের মতো একটা দর্শনীয় বস্তু। ওরা ফড়িংয়ের পিঠে কাঠি বিঁধে ওকে দেখাতো দড়ি বাঁধা ইঁদুরকে পথে ছেড়ে দিলে কুকুরে কেমন করে তাকে তাড়া করে গিয়ে ধরে। কুন্তল হতভাগ্য জানোয়ারগুলোর জন্য বিছানায় মুখ লুকিয়ে কাঁদত শুধু। বাপমাহারা ছোট ছেলেটি দূরসম্পর্কের মামা মথুরা বাবুর বাড়িতে মানুষ হচ্ছিল। মামাতো ভাইদের কাপড় কেচে বাজার করে সে যেত চরণ পণ্ডিতের পাঠশালায় পড়তে। বিনা বেতনের এই মেধাবী ছাত্রটিকে চরণ পণ্ডিত ভালোবেসেই তার পাঠশালায় ঠাঁই দিয়েছিলেন। অথচ এই ব্যাপারটা ওর মামি বা মামাতো ভাইয়েরা কিছুতেই সহ্য করতে পারছিল না। নানা ছুতোয় এই অপরাধে ওর ভাগ্যে নানান নির্যাতন জোটে। মামি দোক্তার টিপ মুখে ফেলে পড়শিদের কাছে টিপ্পনি কাটত, ও হতভাগা ছোঁড়াকে চরণ পণ্ডিত জজ রেজিস্টার করবে। শুনে সবাই হাসত, আর সবার চেয়ে বেশি করে হাসত ওর মামাতো ভাই। তার আঁক কষে দিয়ে হাতের লেখা লিখে দিয়ে কিছুতেই এই ভাইটির মন জোগাতে পারেনি কুন্তল। কথায় কথায় চটটা চাপড়টা ছিল তার নিত্য বরাদ্দ। ছেলেবেলা থেকেই ওর ছিল আঁকার বাতিক, আর ওর মামাতো ভাইটি জানত কুন্তলের ছবি আঁকার খাতার পাতা ছিঁড়ে দেবার মতো মজা আর কিচ্ছুতে হয় না। মামির ভবিষ্যৎবাণী অনুসারে জজ ম্যাজিস্ট্রেট অবশ্য কুন্তল হতে পারেনি, সম্ভবত প্রতিভার অভাবে অথবা পারিপার্শ্বিকতার প্রতিকূলতায়। কিন্তু যেবার ছাত্রবৃত্তি পরীক্ষায় বৃত্তি পেল কুন্তল, সেই বছরই পরীক্ষোত্তীর্ণ তালিকায় তার মামাতো ভাইটির নামটা খুঁজে পাওয়া গেল না। কুন্তলের এত বড় নির্লজ্জ ব্যবহার ক্ষমার অযোগ্য। আড়ালে পেয়ে মামাতো ভাই ওর পিঠে সেদিন চেলা কাঠ ভাঙল। পিঠে হাত বুলোতে বুলোতে কুন্তল সেদিন তার অদেখা মায়ের জন্য কাঁদতে বসেছিল। মথুরাবাবু তার অবিবেচক ভাগ্নের এত বড় অন্যায় মর্মান্তিক ক্রুদ্ধ হলেন, কারণ তার ধর্মপত্নী তাকে সহজেই বুঝিয়ে দিতে পেরেছিল যে দগ্ধানন পরীক্ষকেরা তার পুত্রের নম্বরগুলি ওই অকাল কুষ্মাণ্ডের খাতায় পাচার করেছিলেন, মথুরাবাবুর মাথাটা হেঁট করে দেবার শুভ বুদ্ধিতে। ব্যাপারটা এতই সহজ যে কূটবুদ্ধি মথুরাবাবুর বুঝতে কোনো অসুবিধা হয় না। তিনি জানেন গ্রামের মধ্যে তেজারতি কারবারে যেদিন থেকে নেমেছেন সেদিন থেকেই গ্রামশুদ্ধ লোক তাকে জব্দ করতে পারলে আর কিচ্ছু চায় না। তা তো চাইবেই না। গ্রামশুদ্ধ লোকের ঘটি বাটি জমি জায়গা কিছু না কিছু যে তার খেরো খাতায় বন্দি আছে। ফলে তার পুত্রের প্রাপ্যটা ভাগ্নের ভাগে লিখে দিতে পারলে মাস্টারমশাইরা ছাড়বেন কেন? মথুরাবাবু তৎক্ষণাৎ রায় দিলেন, পরদিন থেকে কুন্তলকে মামার সঙ্গে তাগাদায় বের হতে হবে, পাঠশালা যাওয়া তার বন্ধ। কিন্তু এই রায় কার্যকর করা হয়নি। মথুরাবাবু নিজেই খালাস দিয়েছিলেন তার আসামিকে। কারণ ছিল, মুখচোরা ভীতু ছেলেটা যখন তার জলপানের সবকটা টাকাই মামার পায়ে নামিয়ে দিয়ে মোক্ষম এক পেন্নাম ঠুকে দিল, তখন মথুরাবাবুর মনটাও গেল জুড়ে। যাক, পড়ুক না হয় ছেলেটা, না পড়লে জলপানই বন্ধ। এমনি করে চরণ পণ্ডিতের আশীর্বাদে কুন্তল তার প্রাণের সজীবতাটুকু বাঁচিয়ে রাখতে পেরেছিল। গ্রামবাসীরা মথুরাবাবুর ব্যবহারে বিস্মিত হয়নি। বিনা বেতনের এমন একটি সর্বক্ষণের ভৃত্য পাওয়া সৌভাগ্যের পরিচয় বই কি। মথুরাবাবু কিন্তু আরও গভীর জলের মাছ। তার আসল উদ্দেশ্যটা জানা গেল যেদিন দেখা গেল ওই নাবালকটির মাথায় টোপর চড়িয়ে সদল বলে মথুরাবাবু চলেছেন ভিন গাঁয়ের একটি নোলক পড়া মেয়েকে ঘরে আনতে। নিজ কৌলিন্য হারালেও এই কুলীন কুমারটি সম্বন্ধে তিনি বাজার দর যাচাই করেই কাজে হাত দিয়েছিলেন। কুন্তল তার অভাবনীয় সৌভাগ্য স্তম্ভিত হয়ে গেল। তারও যে বিয়ে হতে পারে, লাল চেলিতে সর্বাঙ্গ মুড়ে তার কল্পনা কুমারী যে সত্যিই কোনোদিন তার মামার বাড়ি এসে দাঁড়াতে পারে, এবং সবচেয়ে বড় কথা মামি যে তাকে বরণ করে ঘরে তুলতে রাজি হবে, এটা তার স্বপ্নেরও অগোচর। চেলির জোর চড়িয়ে টোপর মাথায় চন্দনের ফোঁটায় সেজে কুন্তল এলো বিবাহ বাসরে। হই হুল্লোড় শঙ্খধ্বনি হুলুরবের মধ্যে কত লোক আসছে যাচ্ছে। দুর্বোধ্য ভাষায় পুরোহিত কত কি যে বলে যাচ্ছেন, সব কথা ওর কানেও আসছিল না ছাই। ও শুধু দেখছিল একখানা হাত,
ঠান্ডা সাদা সুতো বাঁধা নরম ছোট্ট একখানা হাত, সর্বাঙ্গ লাল চেলিতে ঢাকা। নববধূকে একেবারেই দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে ওর আয়নামোর চুড়ি পরা কবুতরের বুকের মতো নরম একটা হাত। জীবনসঙ্গিনী তার আমন্ত্রণ লিপি পাঠিয়ে দিয়েছে সুতো বাঁধা হাত বাড়িয়ে। না দেখেই ওই হাতের মালিককে ভালোবেসে ফেলল বোকা ছেলেটা। মুখে বলল, বাৎস গোত্রায়া প্রমাতামহী যথা নাম্নী দেব্যা। আর মনে মনে বললে, তোমার হাতে হাত দিলুম, তুমিই আমার বউ, কখনো তোমার মনে আমি কষ্ট দেব না। হঠাৎ কোথা দিয়ে কি যেন হয়ে গেল। মামা ছুটে এসে কুন্তলার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন সভা মণ্ডপের বাইরে। ছিঁড়ে গেল ফুলের মালা, টোপরটা পড়ে গেল। কে যেন ভিড়ের মধ্যে সেটাকে থেতলে দিলে। ওপক্ষের বহু অনুরোধের বিনিময়ে এরা দিয়ে এলেন অজস্র গালাগাল আর অপমান। প্রতিশ্রুত বর্পণের সমস্তটা দাখিল করা হয়নি, এটাই মথুরাবাবুর অভিযোগ। অথচ কন্যাকর্তা করজোড়ে বারবার বলেছেন, ওই কথাই তো হয়েছিল দাদা, আপনি হঠাৎ আরও 500 টাকা চড়িয়ে দিচ্ছেন। হুঙ্কার দিয়ে ওঠেন মথুরাবাবু। এখনো চড়াইনি মশাই, কিন্তু চড়িয়ে দিতেই ইচ্ছে হচ্ছে আমার, মিথ্যেবাদী জোচ্চোর। কুন্তল প্রতিবাদের একটা প্রচেষ্টা করতেই নিরুদ্ধ বাসনাটা চরিতার্থ করবার একটা মোক্ষম সুযোগ হয়ে গেল মথুরাবাবুর। গাড়ির গতি মন্দ হয়ে আসে। সামনেই বুঝি কোনো স্টেশন অথবা সিগন্যালে লালবাতির সংকেত। প্রিয়দর্শী হঠাৎ সম্বিত পেয়ে চুপ করে যায়। তাকিয়ে দেখে ওর শ্রোতা কখন গভীর নিদ্রায় অভিভূত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, অতটা অভিভূত না হয়ে পড়লে ও নিশ্চয়ই শুনতে পেত কাকাবাবুর নাসিকা তার নিদ্রামগ্নতা সরবে ঘোষণা করছে। প্রিয়দর্শী আবার শুয়ে পড়ে, চাদরটা টেনে নেয় ফের। কই, আপনার গল্পটা শেষ করলেন না তো? হ্যাঁ, আমায় বলছেন? হ্যাঁ, আপনাকেই তো বলছি, আপনার গল্পটা শেষ করুন। ঠিক তেমনইভাবে অন্ধকারের দিকে তাকিয়ে জালনায় মাথা রেখে মেয়েটি বলল, কি আশ্চর্য, আপনি এই ঘুমপাড়ানি গল্পটা এতক্ষণ শুনছিলেন নাকি? শুনছিলাম তো, বলুন। আমার গল্পের তো ওইখানেই শেষ। সে কি? আর কুন্তলের পরবর্তী জীবন? জীবন তো গল্প নয়, গল্পের ওইখানেই শেষ। আর কুন্তল বিয়ে করেনি? এই প্রশ্ন অবৈধ। সে ছবি আঁকত না তারপর? কি আশ্চর্য, এইসব প্রশ্ন যে অবান্তর। এরপর গল্প আর নেই, ছোট গল্প তো এভাবেই শেষ হয়ে যায়। তা হবে, আমি তো ছোট গল্প লিখি না, তাই জানি না। কিন্তু যদি এটা ছোট গল্প না হয়ে উপন্যাস হতো? তাহলে অবশ্য লিখতে হতো যে কুন্তল আর বিয়ে করেনি। কেন? কেন তা যেই বলতে পারতো বলতো না। বন্ধুরা প্রশ্ন করলে বলতো, প্রথমবার যে বিয়ে করতে যায় তাকে বলে বর, আর বারবার যে বিয়ে করতে যায় তাকে বলে বর। মেয়েটি এবার ঘুরে বসল, বিছানাটা ঠিক করতে করতে বলল, আপনার গল্পের কি নাম দিয়েছিলেন? নাম কি দিয়েছিলাম তা তো মনে আছে, কিন্তু সেটা আমার ঠিক পছন্দ হয়নি। আপনি রুচিসম্মত একটা নাম দিন না। আমি 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 হলে নাম দিতাম একটি কাপুরুষের কাহিনী। ওই নামে একটা বিখ্যাত ছোট গল্প আছে কিন্তু। তা হবে, আমি তো ছোট গল্প লিখি না, তাই জানি না। তাছাড়া অন্য কোনো নামকরণ তো আমার মনে আসছে না। প্রিয়দর্শী জবাব দেয় না। মেয়েটি বলে, নিন এবার শুয়ে পড়ুন। মেয়েটি নিজেও শুয়ে পড়ে, ওর দিকে পিছন ফিরে শোয়ে। প্রিয়দর্শীও শুয়ে পড়ে আবার, কিন্তু ঘুম আসে না। শুয়ে শুয়ে ভাবতে থাকে গল্পটার কথা। গল্পটা পরিবেশনের আগে মুখবন্ধ হিসেবে ও বলেছিল এটা ওর কৈশোরের রচনা। সেটা সত্য কথা নয়, সেটা কায়দা করে বলা, সাহিত্যের সত্য। বস্তুত কৈশোরে সে কখনো গল্প লিখত কিনা তা জানা নেই ওর। কৈশোর কোথায় কেটেছে তাই তো সে জানে না, অথচ গল্পটা সে সদ্যই আদ্যপান্ত তৈরি করেনি।
প্রায় এই জাতীয় একটা গল্প সে একবার লিখেছিল অবিনাশদার পত্রিকার জন্য, যতদূর মনে পড়ছে। আজ সেই আধা ভুলে যাওয়া গল্পটা মুখে মুখে বানাতে গিয়ে লক্ষ্য হলো দৃশ্যগুলো যেন আপনিই একের পর এক এসে হাজির হচ্ছে, যেন ওর জীবনে স্বচক্ষে দেখা ঘটনাই অনায়াস ভঙ্গিতে এতক্ষণ বলে যাচ্ছিল সে। অথচ সে তো জানে সজ্ঞানে এইসব ঘটনাতে সে কখনো অংশগ্রহণ করেনি। তার গল্পের নায়ক কুন্তলের নির্যাতিত জীবন, তার ব্যর্থতা, তার কাপুরুষতা প্রিয়দর্শীর প্রত্যক্ষ সত্য নয়। অথচ কেমন অনায়াস ভঙ্গিমায় সে সাজিয়ে গেল ঘটনার পর ঘটনা। কেমন করে এটা সম্ভব হয়? আচ্ছা, এটা এক ধরনের স্মৃত্যাভ্যাসের বিপরীতমুখী ব্যঞ্জনা নয় তো? স্মৃত্যাভ্যাস বা প্যারামনেশিয়ার রোগী তার গল্প উপন্যাস পড়া জগতে নিজেকে আরোপ করে, মনে করে তারই জীবনে ঘটছে ওইসব ঘটনা। এই রোগের বিপরীত ধারায় কোনো মনোবিকলনের রোগী কি নিজের জীবনের বাস্তব ঘটনাকে প্রক্ষেপ করতে পারে না তার লেখা গল্প উপন্যাসে? সজ্ঞানে নয়, না জেনে। নায়কের দুঃখে লেখক চোখের জল ফেলে পাণ্ডুলিপির পাতায়, কিন্তু লেখকের দুঃখে কি নায়কও কাঁদে? কি সব উদ্ভট চিন্তা! হঠাৎ নিজের মনেই হেসে ওঠে প্রিয়। গল্প তো গল্পই, সেটা তার প্রত্যক্ষ করা সত্য ঘটনা হতে যাবে কেন? একটানা গাড়ির ঝকঝক আওয়াজে কখন যেন সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙল মৃদু একটা স্পর্শে। কাঁধের উপর নরম আলতো আঙুল ছুঁয়ে কে যেন তাকে ঠেলে দিচ্ছে। প্রিয়দর্শী চমকে উঠে বসে। এ কি ঘুমাচ্ছেন পড়ে পড়ে? উঠুন, ওই দেখুন। মেয়েটি যে ওকে এভাবে চুপি চুপি শেষ রাত্রে ডেকে তুলতে পারে, এ ছিল প্রিয়দর্শীর স্বপ্নেরও অগোচর। গাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে, কিন্তু সৌজন্যবোধের ব্যাপারে অবাক হওয়ার সুযোগ ছিল না প্রিয়র। নির্দেশ মতো তার দৃষ্টি চলে গেল সার্সি ফেলা জানলা দিয়ে বাইরে। সেখানে যে বিস্ময় অপেক্ষা করেছিল প্রিয়দর্শীর দৃষ্টিপাতের অপেক্ষায়, তাতে সৌজন্যবোধের মামুলি বিস্ময়টার চিহ্নমাত্র অবশিষ্ট রইল না। এমন একটা দৃশ্য দেখাতে গিয়ে যদি কোনো কুমারী মেয়ে কোনো অপরিচিত যুবককে শেষ রাতে ডেকে তোলে, তাতেও অবাক হবার কিছু নেই। সত্যি দুর্লভ দৃশ্য। রাতের ঘোর পাতলা হয়ে আসছে ক্রমশ। ফর্সা হতে শুরু করেছে পূব আকাশটা। উজ্জ্বল একটা তারা উষার কপালে জলজল করছে তখনও। আর সেই আলো আঁধারি আকাশপটের ক্যানভাসে কোন অদৃশ্য চিত্রকর চাইনিজ হোয়াইট রঙে তুলি ডুবিয়ে এঁকেছে একটি অপূর্ব চিত্র। সম্রাট শাহজাহানের মর্মর স্বপ্ন, অপূর্ব অদ্ভুত এক নব মেঘদূত। পূব আকাশে উষার রক্তিমাভা, আর সেই দুধে আলতা রঙের ছোঁয়া লেগেছে তাজমহলের পাষাণে, মহিমাময় তাজ। এমনিভাবেই হঠাৎ এসে হানা দেয় জীবনের পরম লগ্ন। নির্দিষ্ট মুহূর্তে যদি হাত বাড়িয়ে তাকে ধরতে পারো, তবে তাকে পেলে। না হলে থোড়বড়ি খাড়ার দৈনন্দিন জীবনে সেই মুহূর্তটি যে কোথায় নিঃশেষে হারিয়ে যাবে তুমি জানতেও পারবে না। সমুদ্রগর্ভের অযুত নিযুত শুক্তিখণ্ডের মধ্যে কোথায় যে স্বাতির বিন্দু ফুটে উঠবে কে তা জানে। ক্লান্তিকর জীবনেও পরম লগ্নটি কখন যে এসে হাজির হবে তাই বা কে বলতে পারে। কিন্তু যদি সেই পরম লগ্নটির ছোঁয়া পাও তুমি, তবে নিজেকে নিঃশেষে হারিয়ে ফেলবে। সোনার কাঠির স্পর্শে যেমন অবাক চোখ মেলে উঠে বসেছিল রূপকথার রাজকন্যা, প্রিয়দর্শীও তেমনই কবুতরের বুকের মতো নরম আঙুলের ছোঁয়ায় অবাক দৃষ্টি মেলে বসে থাকে। ওরা কথা বলতে ভুলে যায়। মেয়েটি বসেছে ওর পাশে, একেবারে কোল ঘেঁষে। একই জালনার ফ্রেমে কাঁচে বাঁধানো তাজমহলের ছবি দেখছে দুজনে তন্ময় হয়ে, বাহ্যজ্ঞান হারিয়ে। মেয়েটির হাত তখনও স্পর্শ করে আছে প্রিয়দর্শীর কাঁধ। বাতাসে মেয়েটির দু একটা চুলের গুচ্ছ এসে লাগছে প্রিয়দর্শীর গালে, কপালে। ওদের খেয়াল নেই, ওরা ভুলে যায় এভাবে ঘেঁষাঘেঁষি হয়ে বসা বেমানান সামাজিকতার মাপকাঠিতে।
ক্রমে স্লথ হয়ে আসে গাড়ির গতি। বাঁকের মুখে হঠাৎ হারিয়ে যায় তাজমহল। আগ্রা ফোর্ট স্টেশনে ট্রেনটা প্রবেশ করছে। মেয়েটি প্রথমে সম্বিত ফিরে পায়, চট করে উঠে দাঁড়ায়, গায়ের কাপড়টা সামলে নেয়। প্রিয়দর্শীর স্বপ্নের ঘোর তখনও কাটেনি। বলে, অমৃত কি? জানতাম না, আপনার ছোঁয়ায় আজ তা পেলুম বলে মনে হচ্ছে। মেয়েটি রীতিমতো রাঙিয়ে ওঠে, কিন্তু সহজ গলায় বলে, বড় বেশি রোম্যান্টিক শোনাচ্ছে, তার চেয়ে বাক্সটা বরং ধরুন। ধমক খেয়েই বোধ করি প্রিয়দর্শী বাস্তবে ফিরে আসে। লক্ষ্য করে দেখে মেয়েটি বিছানা বাঁধা হয়ে গেছে। কাকাবাবু তখনও ঘুমাচ্ছেন। মেয়েটি সাজ পাল্টায়নি, কাল রাত্রের পোশাকেই রয়েছে, চোখ দুটো ফোলা ফোলা, ঘুম জড়ানো। প্রিয়দর্শী বলে, ব্যাপার কি? হঠাৎ বাক্সটা ধরতে হবে কেন? আমি আগ্রা ফোর্টে নামবো যে। সে কি? কাকাবাবু যে বললেন আপনারা দিল্লি যাচ্ছেন। উনি যাচ্ছেন, ওর দিল্লির ঠিকানাও তো আজ আপনার লিখে নেবার কথা। তার মানে আপনি ওর সঙ্গে যাচ্ছেন না? খুব তাড়াতাড়ি কথাটা বুঝে নিলেন তো? না না, তাড়াতাড়ি কোথায়? আমি তো কাল ভাবছিলাম। আপনি কি ভেবেছিলেন সেই ইতিহাস শোনাতে শোনাতেই আমার নামবার সময় হয়ে যাবে যে? তা বটে। প্রিয়দর্শী উপলব্ধি করে সমস্যাটা। সময় অল্প, দুর্লভ বাকি কয়েক মুহূর্ত, এমন আজে বাজে কথায় সে ব্যয় করতে চায় না। কিন্তু এই দুর্লভ সময়টুকুর উপযুক্ত ভাষাও যে খুঁজে পাচ্ছে না প্রিয়দর্শী। কী কথা বলতে পারে সে? সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা যখন করেনি, তখন স্বতঃস্ফূর্ত ভাষায় তো ওর মুখ থেকে আপনিই বেরিয়ে এসেছে মনের কথা। সেটা যে আবার মেয়েটির কানে বেশি রোম্যান্টিক মনে হলো। অথচ তার চেয়েও বেশি রোম্যান্টিক ভাষায় যে ওর এখন বলতে ইচ্ছে করছে, তুমি সুন্দর, কিংবা এই পর্যায়ের একেবারে শেষ কথা, তোমাকে। হঠাৎ পথে এক রাতের আলাপ, কে কোথায় চলে যাব মনে থাকবে না নিশ্চয়ই আমাদের। ওই তো প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। কই, আপনি তো কিছুই বললেন না। কাকাবাবুকে ডেকে দেব? হ্যাঁ, এতক্ষণে বিদায় মুহূর্তের উপযুক্ত একটা কথা বলেছেন বটে। প্রিয়দর্শী থতমত খেয়ে যায়। আস্তে আস্তে স্লথ হয়ে আসে ট্রেনের গতি। প্ল্যাটফর্মে হর্ন করছে গাড়ি। মেয়েটি সুটকেস বিছানা টেনে আনে দরজার কাছে। মরিয়া হয়ে প্রিয়দর্শী বলে ওঠে, আপনার নামটা? দরজা দিয়ে মুখ বাড়িয়ে মেয়েটি একটা কুলিকে ডাকছিল। এই প্রশ্নে হঠাৎ ঘুরে দাঁড়ায়, খিলখিল করে হেসে ওঠে। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলে, নামটা বাপমাদ কি দিয়েছিলেন সেটা আমার মনে আছে, কিন্তু সেটা আমার ঠিক পছন্দ হয়নি। আপনিই রুচিসম্মত একটা নাম দিন না। ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। গাড়ির অন্যান্য যাত্রীরা তখনও নিদ্রামগ্ন। নিঃশব্দে দরজা খুলে দিল মেয়েটি। নিঃশব্দেই চাপিয়ে দিল সুটকেস আর বিছানাটা কুলির মাথায়। প্রিয়দর্শীর মনে পড়ল না যে এই সময় মহিলাদের সরে দাঁড়াতে হয়। কেমন যেন বেদনার্ত হয়ে ওঠে তার মুখটা। মেয়েটি চলে যাচ্ছে, তাকে আর ধরে রাখা যাবে না। নামটা পর্যন্ত জানা গেল না। সাবলীল ভঙ্গিতে মেয়েটি কাঁধে ঝুলিয়ে নেয় ওয়াটার বটলটা। টিফিন ক্যারিয়ারটা হাতে তুলে নিয়ে নেমে পড়ে প্ল্যাটফর্মে। দরজার পাল্লাটা নিঃশব্দে বন্ধ করে দেয়। আবার প্রিয়দর্শী ঝুঁকে পড়ে বন্ধ দরজার জানলার ফোকর দিয়ে। কি একটা কথা সে বলতে চাইছে, কিছুতেই ভাষা খুঁজে পাচ্ছে না। ওর মনে হচ্ছে ডাক্তার সাহেব ঠিক বলেননি, ও এখনো স্বাভাবিক হতে পারেনি। ও মনের কথা মুখে আনতে পারছে কই? ও যা বলতে চাইছে তা বড় বেশি রোম্যান্টিক হয়ে যাচ্ছে, না হয় হয়ে যাচ্ছে বোকার মতো। এবার কাকাবাবুকে ডেকে তুলুন, ট্রেন ছাড়ছে। আচ্ছা চলি তবে কুন্তলবাবু। আপ্রাণ প্রচেষ্টায় এতক্ষণে একটা কথার পিঠে কথা খুঁজে পেয়েছে প্রিয়দর্শী। বলে, এখনই তো বলছিলেন এক রাতের আলাপ, মনে থাকবে না আপনার? কিন্তু এত শীঘ্রই যে ভুলতে শুরু করবেন তা আন্দাজ করিনি। আমার নাম
কিন্তু একটা সাদা হাতের প্রেমে শুধু শুধু জীবনটা ব্যর্থ করে দিলেন আপনি। ছি। আবার থতমত খেয়ে যায় বেচারি। কি বলতে চাইছে মেয়েটা? ভ্রু দুটি কুঞ্চিত হয়ে যায়। বলে, তার মানে আপনি বুঝি ভেবেছেন ওটা আমারই জীবনের ঘটনা? আপনার ভুল ধারণা। ভুল যে নয় তা আর কেউ না জানুক, আপনি ভালোভাবেই জানেন। স্বীকার কেন করতে পারছেন না তাও আমি জানি। কেন? গল্পের যে নামকরণ আমি করেছি তারপর আপনার পক্ষে সত্যটা স্বীকার করা শক্ত। কি আশ্চর্য! তা মোটেই নয়। এই গল্প আগাগোড়া আমার বানানো। এমন অদ্ভুত সন্দেহ হলো কেন বলুন তো আপনার? মেয়েদের দৃষ্টি অত স্থূল নয়। তা স্বীকার যখন নিতান্তই করবেন না, তখন না হয় একটু ঘুরিয়েই বলি। ছোট গল্পটা বড় বেশি রোম্যান্টিক লাগছে, ওটাকে টেনে উপন্যাস করুন। আর যা স্বাভাবিক তাই করুন আপনি। স্বাভাবিক কোনটা? কুন্তলের পক্ষে আবার বিয়ে করা, ঘর সংসার করা। শুধু বলবেন, কখনো কখনো ঘুম না আসা রাতে ভরা সংসারের মাঝখানেও ওর মনে পড়ে যেত একখানা লাল সুতো বাঁধা হাতের কথা। হঠাৎই দুলে উঠল ট্রেনটা। গার্ড হুইসেল দিয়েছে। প্রিয়দর্শী বলে, আপনার বুঝি ধারণা ছোট গল্পকে টেনে বড় করলেই তা উপন্যাস হয়ে যায়? আমি তো রূপক দিয়ে কথা বলছি মাত্র। ছোট গল্প উপন্যাসের কথা তো আমি বলছি না, আমি বলছি জীবনের কথা। এবার ট্রেনটা অত্যন্ত ধীরে চলতে শুরু করেছে। প্রিয়দর্শীর হঠাৎ খেয়াল হলো, কি আশ্চর্য, ওর নাম ঠিকানাটা তো জেনে নেওয়া হয়নি। মেয়েটির একটি হাত তখনও রয়েছে জালনার উপরে, নরম সাদা একখানা হাত। হঠাৎ উত্তেজনায় সেই হাতখানাই খপ করে চেপে ধরে প্রিয়দর্শী বলে, বাজে কথা থাক, তোমার নাম কি আর তোমার ঠিকানা? মেয়েটি হাতটা টেনে নেয় না, ট্রেনের সাথে সাথেই চলতে থাকে। মিষ্টি হেসে বলে, নামটা তো আপনার দেওয়ার কথা। বাজে কথা বলো না, সময় নেই, বলো শিগগিরি। আমার নাম কাকাবাবু জানেন। আর ঠিকানা? এবার হাতটা ছেড়ে দিতে হলো। গতিবৃদ্ধি হয়েছে এক্সপ্রেস ট্রেনটার। আর ঠিকানা? ঠিকানাটা কি? কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পেল না মেয়েটি। একজন ফেরিওয়ালা টাল সামলে আড়াল করে দাঁড়ালো ওকে। এই বৈশাখী নেবে গেল নাকি? আরে ছি ছি, আমাকে ডেকে দেননি? পেছন থেকে উঠে বসেছেন বনবিহারী বাবু। গাড়ি প্ল্যাটফর্ম ছাড়িয়ে বাঁক নিচ্ছে তখন। দূর থেকে দেখা যাচ্ছে লাল সুতো বাঁধা একখানা হাত। না না, সুতো বাঁধা কেন হবে, লাল রুমাল নাড়া একখানা হাত। প্রিয়দর্শী আপন মনে অস্ফুটে বলছে, বৈশাখী বৈশাখী, যেন জোপের মন্ত্র। আরে চি চি চি, আমাকে তো ডেকে দিতে হয়। প্রিয়দর্শী কোনো কথা বললে না। ধীরে ধীরে বসল এসে তার আসনে। বনবিহারীবাবু আবার পেশ করেন তার আক্ষেপ প্রশ্ন। বৈশাখী আগ্রায় নেমে গেল আর আপনি আমাকে ডেকে দিলেন না? মেয়েটা কি ভাবল? এতক্ষণে অনেকটা সামলে নিয়েছে প্রিয়দর্শী। বললে, উনি বললেন সারা রাত আপনার ঘুম হয়নি, তাই বারণ করলেন ডাকতে। এইমাত্রই ঘুমিয়ে পড়েছিলাম। সারা রাতই তো দুজনে বসে বসে গল্প করেছি। আপনি তো সেই সন্ধে রাত থেকেই পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন। প্রিয়দর্শী বলে না যে সন্ধ্যা রাতে বরং কাকাবাবুকে ঘুমাতে দেখে ওরা শুয়ে পড়েছিল, কারণ তার আর এসব খেজুরে আলাপ ভালো লাগছে না। বললে, আমি ভেবেছিলাম উনি আপনার ভাইঝি, আপনার সঙ্গেই যাচ্ছেন বুঝি। আরে না না, হাওড়া স্টেশনে আলাপ। ও কাকাবাবু একটা পাতানো সম্পর্ক। ও, আগ্রায় বুঝি ওর বাবা মা থাকেন? না না, আগ্রা ওর চাকরি স্থল। চাকরি? এই বয়সে চাকরি করতে হচ্ছে ওকে? হ্যাঁ, তাই তো শুনলাম। ভারী করুণ ওর কাহিনী। প্রিয়দর্শী চুপ করে থাকে। আশা রাখে বৃদ্ধ নিজে থেকেই করুণ কাহিনীটার অবতারণা করবেন।
সুন্দরী সুযৌবনা একটি তরুণীর করুণ কাহিনী রসিয়ে রসিয়ে বলার মধ্যে একটা তীর্যক আনন্দ আছে। বাক্যবাগীশ বনবিহারী দুঃখ প্রকাশে সেই আনন্দ লাভ থেকে নিজেকে বঞ্চিত করবেন না নিশ্চয়ই। কিন্তু প্রিয়কে হতাশ হতে হলো। এই প্রসঙ্গে তিনি আর ফিরে এলেন না। অগত্যা প্রিয়কেই আবার প্রশ্ন করতে হলো, কেন করুন? কেন ওর বাবা মা নেই? মা নেই, বাবা আছেন। তাহলে তিনি ওর বিয়ের ব্যবস্থা না করে চাকরি করতে পাঠালেন যে? বৈশাখী তো কুমারী নয়, বিধবা। বিধবা? এত অল্প বয়সে? হ্যাঁ, ওর এই বয়সে নয়, ও বিধবা হয়েছে 13 বছর বয়সে। প্রিয়দর্শী স্তম্ভিত হয়ে বসে থাকে, প্রশ্ন করতেও ভুলে যায়। বৃদ্ধ এরপর আপন মনেই বলে চলেন, 13 বছর বয়সে ওর বিয়ে হয় 60 বছরের এক বৃদ্ধর সঙ্গে। বাপ শ্বশুর ঘর করতে পাঠায়নি, স্বামীর চেহারাটাও বেচারির মনে নেই। তা বছর ঘুরতে না ঘুরতেই চিরদিনের মতো শাঁখা সিঁদুর ঘুচে গিয়েছিল। বলেন কি, এই 20 শতাব্দীতেও এইসব? দুনিয়া বড় আজব জায়গা মশাই। 20 শতাব্দী এসেছে শহরে গঞ্জে। বাংলার দূর পল্লী গ্রামে সদা আইনি বা কি, আর 20 শতাব্দী বা কি। কুলীন ঘরের বড় বংশের মেয়ে বৈশাখী। এখনও এমন ধারা ব্যাপার যে বাংলার গ্রামে ঘটছে, তা তো আমারও ধারণা ছিল না। কিন্তু কুলীন ঘরে উপযুক্ত পাত্র কি এতই দুর্লভ? এমনকি 12-13 বছরের মেয়েকে 60 বছরের বুড়োর গলায় গেঁথে দিতে পারলেন ওর বাবা মা? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেই কথাই শুনলাম। ওর বিয়ের ব্যবস্থা হয়েছিল উপযুক্ত একটি পাত্রের সঙ্গেই। পাশের গ্রামের একজন বর্ধিষ্ণু ব্রাহ্মণের বাবা মা মরা এক ভাগ্নের সঙ্গে। ছেলেটি নাকি দেবদূতের মতো সুন্দর, মেধাবী ও সচ্চরিত্র। অনেক টাকা বরপণ দিয়ে ওর বাবা এই ছেলেটির সঙ্গেই বৈশাখীর বিয়ে স্থির করে। কিন্তু সেই ছেলেটির মা ছিল একটা কসাই। 500 টাকা বরপণের মিথ্যা দাবি তুলে বিয়ের আসর থেকে চুলের মুঠি ধরে উঠিয়ে নিয়ে গেল ভাগ্নেটাকে। গ্রাম দেশের ব্যাপার, বুঝতেই পারছেন অবস্থাটা। সেই লগ্নেই বিয়ে না দিতে পারলে জাতিচ্যুত হতে হতো ওর বাবাকে। এমন ক্ষেত্রে যা হয়ে থাকে আর কি। বজ্রাহত প্রিয়দর্শীর মাথার ভিতর দুলে ওঠে। এই কেমন করে হয়? ওর অলীক কল্পনা কেমন করে বাস্তবায়িত হয়ে যাচ্ছে? এই যে অবিশ্বাস্য ব্যাপার। বৃদ্ধ হেসে বলেন, আরে দুরন্ত কৌতূহল হয়েছিল বুঝলে, তাই প্রশ্ন করেছিল ওকে যে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে হতে হতে হলো না, তা তোমাদের ওই পাশের গ্রামে সেই ছেলেটির কি হলো? তাতে হেসে বললে, তার নামটাই জানি না, আর খবর কি রাখবো। বললে, জানেন কাকাবাবু, সেই ছেলেটির দিকে বিয়ের আসরে আমি চোখ তুলে তাকাতেও পারিনি। শুভ দৃষ্টি আমাদের হয়নি। আমার শুধু মনে আছে আমার হাতখানা ধরে রেখেছিলেন তিনি, আর হাতে লাল সুতো বাঁধা। চুপ করুন আপনি, আপনি চুপ করুন। প্রিয়দর্শী হঠাৎ চিৎকার করে ওঠে। এবার স্তম্ভিত হবার পালা বনবিহারী বাবুর। আজকের পর্ব এখানে শেষ করলাম। আজকের পর্ব আশা করছি ভালো লেগেছে আপনাদের। কমেন্টে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।